মহার্ঘ ভাতার সর্বশেষ নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি ইমরান খান। তো হ্যালো জনগণ, চলুন আজকে আমরা নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করি। আজ 23শে ডিসেম্বর, আপনারা জানেন যে হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে নির্বাহী কমিটির যে বৈঠক ছিল, অথবা এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অথবা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এর যে আজকে সভা ছিল, সেই সভায় সভাপতি করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এবং হচ্ছে সেখানে সবাই মোটামুটি 10টি প্রকল্প পাস হয়েছে, প্রায় 1974 কোটি টাকা। আর সেই মিটিং শেষে বা সভা শেষে যে আমাদের মাননীয় পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা আছে জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ, উনি আজকের মহার্ঘ ভাতা নিয়ে নতুন একটি আপডেট আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে হচ্ছে সাংবাদিকদের সামনে উনি প্রেস ব্রিফিং এ এই মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য পেশ করেছেন, অথবা হচ্ছে নতুন আপডেট আমাদেরকে দিয়েছেন। তো চলুন আজকে আমরা জানি যে উনি আমাদেরকে কি আপডেট দিয়েছেন, সেই বিষয়ে আমরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলটিতে নতুন আছেন বা ভিডিওটি নতুন দেখছেন, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। আর যারা এই আপডেটটি ইতিমধ্যে জেনে গেছেন, তারা চাইলে স্কিপ করতে পারেন। সো গাইস, দেরি না করে চলুন আমরা শুরু করি। মাননীয় পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা আমাদেরকে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন যে আসন্ন সংশোধিত বাজেট মার্চ মাসে না হয়ে উনি চেষ্টা করছেন যে জানুয়ারি মাসেই শেষের দিকে হচ্ছে আমাদের এই সংশোধিত উন্নয়ন বাজেট সম্পন্ন করার জন্য। আমরা জানি যে নরমালি হচ্ছে আমাদের এই মার্চ মাসে হচ্ছে গিয়ে এই সংশোধিত বাজেটটি হয়, বাট উনি বলেছেন যে আমরা মার্চ মাসে নয়, আমরা সেটাকে অনেক এগিয়ে নিয়ে আসবো এবং সেটা আমরা চেষ্টা করবো জানুয়ারি মাসের মধ্যে এই উন্নয়ন বাজেট পেশ করার জন্য। আর এই উন্নয়ন বাজেটের মধ্যেই আমরা সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতার বিষয়টি আছে সেটা আমরা ক্লিয়ার করতে চাই। তো আপনারা জানেন যে ইতিমধ্যে যে মহার্ঘ ভাতার জন্য যে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির এই সপ্তাহে একটি মিটিং বসার কথা রয়েছে। যদিও আমাদের তথ্য মতে গতকালকে যে 22 তারিখ ছিল, 22শে ডিসেম্বর বা রবিবার, যে সপ্তাহের প্রথম কর্মদিবসে হচ্ছে এই মিটিংটি বসার কথা ছিল। এই মিটিংয়ে মূলত হচ্ছে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যে সরকারি চাকরিজীবীদের জন্য কোন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য কত পার্সেন্ট মহার্ঘ ভাতা চালু করা হবে, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। বাট আপনারা জানেন যে ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন ক্যাডারদের মধ্যে বা আন্তঃ ক্যাডার একটি সমস্যা চলছে। সেই ক্যাডারদের সমস্যার কারণে হচ্ছে সচিবালয়ে এই নিয়ে মিটিং বসার সুযোগ হয়নি বা মিটিং হয়নি, যার কারণে এই পার্সেন্টেজটি আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না। আশা করি খুব শীঘ্রই মিটিং হলে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো যাই হোক, আমরা আমাদের মাননীয় পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য ছিল, সেই বক্তব্য নিয়ে কথা বলে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আসন্ন সংশোধিত বাজেটে আমরা চেষ্টা করব সরকারি চাকরিজীবীদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো আছে, সেখানে আমাদের যে বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি আমরা নিয়ে কাজ করব। পাশাপাশি হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এর পাশাপাশি উনি বলেছেন যে এই আসন্ন সংশোধিত বাজেটে আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে যে বাজেটের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা আমরা সহনীয় পর্যায়ে রাখার জন্য চেষ্টা করব। কারণ বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে আজ পর্যন্ত যত বাজেট হয়েছে, আমরা জানি সমস্ত বাজেটে কি ঘাটতি বাজেট বা আমরা যেটাকে বলি ডেফিসিয়েট বাজেট। আর এই ঘাটতি বাজেটের জন্য আমাদের কি থাকে, ঋণগ্রস্ত থাকে বাজেট। যেটা এই যে ঘাটতি বাজেটের বিষয়টা উনি বলেছেন, ঘাটতিটা যেন একটু সহনীয় পর্যায়ে নেওয়া যায় বা কমানো যায়, সেই বিষয়ে ওনারা চেষ্টা করবেন। কিন্তু এই বিষয়ে আপনারা জানেন যে উনি বলেছেন যদি আমরা ঘাটতি বাজেটে সহনীয় পর্যায়ে করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের যে উন্নয়ন বাজেট সেটাকে কমিয়ে রাখতে হবে। কারণ এডিপি আমাদের প্রচুর পরিমাণে সবচেয়ে বড় একটা বরাদ্দ থাকে আমাদের এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে বাজেটের অংশটা, সেটাতে আমাদের সবচেয়ে বেশি বরাদ্দ থাকে। তো সেটাকে আমাদের কি কোঅর্ডিনেট করতে হবে। কারণ আমরা এটা যদি কোঅর্ডিনেট না করি, তাহলে আমাদের যে রাজস্ব ব্যয়টা আছে, সেই রাজস্ব ব্যয় অনেক গুণ বেড়ে যাবে। কারণ আমাদের এমনিতে রাজস্ব ব্যয় প্রচুর বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতা বৃদ্ধি করতে চাই এবং পাশাপাশি যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের রাজস্ব ব্যয় আরো বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের যে এডিপিটা আছে বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে উন্নয়ন বাজেটটা আছে, সেই উন্নয়ন বাজেটটাকে কি করতে হবে, একটু কমিয়ে রাখতে হবে বা কোঅর্ডিনেট করতে হবে, সমন্বয় করতে হবে, যাতে করে আমরা এই বাজেটের অংশটাকে আমরা কি করতে পারি, শিক্ষা এবং চাকরিজীবীদের যে মানে বেতন ভাতা আছে সেইখানে আমরা ইনভেস্ট করতে পারি। তো এর পাশাপাশি উনি বলেছেন, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের বাংলাদেশের যে গ্রামাঞ্চল আছে, গ্রামাঞ্চলে যে প্রতি বছর যে একটা উন্নয়ন কর্মসূচি আছে, পাশাপাশি হচ্ছে যে বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়, সেগুলো আমরা কি করব, কিছু কমিয়ে দিব বা হচ্ছে
প্রয়োজনে স্টপ করব। কারণ উনি উনি এটাও বলেছেন যে প্রয়োজনে ইনভেস্টমেন্ট বড় বড় যে সেক্টরগুলোতে আমরা উন্নয়ন বাজেট তৈরি করে থাকি বা এডিপি আমরা মানে ঘোষণা করে থাকি। আপনারা জানেন বাংলাদেশে যে প্রচুর ইনফ্রাস্ট্রাকচারের উপর যে উন্নয়নগুলো হয়, উন্নয়নমূলক যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়, সেগুলো বেসিক্যালি উন্নয়ন বা এডিপির আওতাভুক্ত থাকে। যেমন রাস্তাঘাট, ব্রিজ বা বিভিন্ন এই অবকাঠামোগত খাতে যে বরাদ্দগুলো থাকে, সেই বরাদ্দগুলো হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল বরাদ্দ থাকে, এবং এই ব্যয়বহুল বরাদ্দগুলো হচ্ছে আমাদের এডিপি এর আন্ডারে অথবা হচ্ছে বাজেটের যে অনেকগুলো অংশ আছে, সেই অংশগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। মানে এক বছরে যে পরিমাণ উন্নয়ন করা হবে, সেই উন্নয়নের জন্য সবচেয়ে বরাদ্দ থাকে এই খাতগুলোতে, এবং এই খাতের বরাদ্দটা কমিয়ে উনি চাচ্ছেন যে এই যে টাকাটা সেভ হবে সেই টাকা দিয়ে হচ্ছে আমরা যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলো বৃদ্ধি করার চেষ্টা করব। তো উনি এই জন্য এটাও বলেছেন যে প্রয়োজনে এক বছর যদি আমাদের দেশে বড় বড় প্রকল্পের উন্নয়ন মানে স্টপ থাকে বা আমরা বিনিয়োগ না করি, তাতে আমাদের রাজস্ব খাতে বা জিডিপিতে কোনো ধরনের কি করবে না, মানে প্রভাব পড়বে না, নেগেটিভ প্রভাব পড়বে না। উনি বলেছেন যে এক বছর যদি একটা দেশে মানে বিনিয়োগ নাও করা হয়, তারপরে ওই দেশে বড় বড় প্রকল্পগুলোতে যদি বিনিয়োগ নাও করা হয়, তারপরেও কি হয় না, ওই দেশের জিডিপিতে খুব বেশি একটা প্রভাব পড়ে না। তো এই বিষয়গুলো উনি মানে সাংবাদিকদেরকে উপস্থাপন করেছেন। পাশাপাশি উনি বুঝিয়েছেন যে আমাদের বাজেটের যে কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে খুব মানে যদিও মনে করেন যে আমাদের মানে ইনভেস্ট না করলে একবার দেশের আহামরি কোনো ক্ষতি হবে না, উনি মূলত এটি বোঝাতে চেয়েছেন যে কিছু প্রকল্প আছে যেগুলো দিয়ে এক বছর যদি আমরা স্টপ রাখি, তাতে আমাদের দেশের খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। আমরা জানি বড় বড় অনেক প্রকল্প বাংলাদেশে অলরেডি মেগা প্রজেক্ট হয়েছে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো অনেক মেগা প্রজেক্ট হয়েছে, পাশাপাশি রামপাল, আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরকম অনেক মেগা প্রজেক্ট আছে যেগুলো করতে 5 বছর 10 বছর সময় লেগে যায়। সেগুলো তো যদি আমরা এক বছর মানে কি বলে ইনভেস্ট করা স্টপ রাখি, তাহলে কি হবে না, খুব বেশি একটা প্রভাব পড়বে না। কারণ ইতিমধ্যে বাংলাদেশ মোটামুটি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা স্ট্যাগফ্লেশনে ছিল, বাট সেখান থেকে ধীরে ধীরে সেই ক্রাইসিস গুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। বিশ্বব্যাংক সহ বিভিন্ন যে আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থাদের অর্থনৈতিক সহায়তা বা ঋণ সহায়তার মাধ্যমে বাংলাদেশের যে বর্তমান সরকার সেই ক্রাইসিস গুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। পাশাপাশি আমাদের যে রেমিটেন্স ছিল, সেই রেমিটেন্স মানে প্রবাহ বৃদ্ধির কারণে আমরা আস্তে আস্তে সেই মানে ক্রাইসিস মোমেন্ট গুলো থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছি। তো যার ধারাবাহিকতা উনি বলছেন, প্রথমত যদি আমরা এই বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো থেকে বেরিয়ে আসতে মানে এক বছর যদি খুব একটা বেশি ইনভেস্ট না করি, তাহলে আমাদের বেতন ভাতা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিতে খুব একটা মারাত্মক বা নেগেটিভ প্রভাব পড়বে না। তো যার কারণে উনি মূলত এটাই বোঝাতে চেয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের ওনার মানে বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম। আর যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের দেশে যে উন্নয়ন সংশোধিত উন্নয়ন বাজেটটা হয়, সেটা হচ্ছে মার্চ মাসে হয়। কারণ আমরা জানি আমাদের বাজেট শেষ হয় হচ্ছে জুনের দিকে, এবং হচ্ছে জুলাই থেকে সেটা কার্যকর হয় ফিসকাল ইয়ার, যেটা আমাদের জুলাই 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। তো আমাদের তার আগে একটা সংশোধিত বাজেট বা প্রাক্কালীন বাজেট তৈরি করা হয়, সেটা হচ্ছে মার্চ মাস থেকে প্রকল্প শুরু হয়। তো উনি বলেছেন সেটা এবার আমরা মার্চ মাসে যাব না, কারণ হচ্ছে মার্চ মাস অনেক দূরে। আমরা হচ্ছে এই জানুয়ারি, আমরা অলরেডি জানুয়ারি মাস প্রায় চলে আসছে, আর হাতে মনে কয়েকদিন বাকি আছে। সেই জানুয়ারি মাস থেকে আমরা কার্যক্রম শুরু করব, এবং জানুয়ারি মাসের শেষের দিকে আমরা কি করব সেটা মানে কার্যকর মানে বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং অতি দ্রুত আমরা করব কি সেই বাজেটটা আমরা পাস করার চেষ্টা করব। এবং সেই বাজেট থেকে আমরা যে মহার্ঘ ভাতা বিষয়টা সবচেয়ে আলোচনার বিষয়, আজকের বিষয় আমি যে বিষয় নিয়ে আলোচনা, সেই মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আজকের এই বাজেট ব্যত কাহিনী কথা বলছি আপনাদের সামনে। তো মহার্ঘ ভাতাটা এই বাজেটে কিন্তু উপস্থাপন করা হবে, এই বাজেট থেকে কি করা হবে, পাস করা হবে। উপদেষ্টার তথ্য মতে আমরা আপনাদেরকে এই জিনিসটা উপস্থাপন করব। তো এই হচ্ছে মাননীয় পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টার আজকের প্রেসিং এর বক্তব্য। পাশাপাশি উনি সাংবাদিকদেরকে এই জিনিসটা কনফার্ম করেছেন বা নিশ্চিত করেছেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি খুবই হাই রেটে আছে বা উচ্চ পর্যায়ে আছে, যেটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর। বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ইনফ্লেশন রেট, আর এই ইনফ্লেশন রেট কমানো যাচ্ছে না। উনি মানে স্বীকার করেছেন যে বর্তমানে ইনফ্লেশন রেটটা কমানো যাচ্ছে না মুদ্রাস্ফীতি, কিন্তু সেটা কমাতে হবে। তো উনি পাশাপাশি এটাও বলেছেন যে আমাদের যে মাননীয় পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যার বলেছেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক তার নতুন মুদ্রানীতিতে এই মূল্যস্ফীতি কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর হচ্ছে পাশাপাশি যে আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, সেই অর্থ মন্ত্রণালয়ও বর্তমানে সরকারি বিভিন্ন খাতে ভর্তুকি এবং অন্যান্য বিভিন্ন খাত নিয়ে খুবই ব্যস্ত আছে, যার জন্য তারা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারছে না। বাট আমরা খুব শীঘ্রই এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতি যেন খুব কমানো
যায় সেই বিষয়ে আমরা আমাদের যতগুলো বা পদক্ষেপ নেওয়া উচিত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা এইটা কমাবো। কারণ এই মূল্যস্ফীতি কমে গেলে আপনারা জানেন মূল্যস্ফীতি কমে গেলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে এবং বাজার নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সো গাইস, তো এই হচ্ছে আমার আজকের যে আমাদের মাননীয় পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টার বক্তব্য। উনি বর্তমানে যে আমাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে যে আপডেটটা দিয়েছেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে উনি যাই বলুক এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং পাশাপাশি হচ্ছে কি আমি চাই যে আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলে আসি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা বৈষম্যবিহীন একটা সুন্দর একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের একটা মহার্ঘ ভাতা যেন চালু করে সেই প্রত্যাশা করছি, এবং যাতে করে বিশেষ করে কর্মচারীরা যেন কোনোভাবেই বৈষম্যের শিকার না হয়। কারণ কর্মকর্তারা আপনারা যেন অনেক টাকা বেতন পেলেও কর্মচারীরা খুব দুর্বিষহ জীবনযাপন করে। অনেক ছোট পদের চাকরিজীবী যারা আছে যাদের বেতন ভাতা দিয়ে ঢাকা শহরের মতো চলা মানে পরিবার পরিজন নিয়ে চলা খুবই কঠিন। সো আমি চাইবো কর্মচারীদের পার্সেন্টেজটা যেন একটু বেশি থাকে এবং তারা যেন বৈষম্য শিকার না হয় এবং তারা যেন দিন শেষে হাসি খুশি মন নিয়ে একটা সুন্দর মহার্ঘ ভাতা পায়। তো এই হচ্ছে কি আজকের ভিডিও আপডেট, এবং আমি চাই দ্রুত হচ্ছে কি মহার্ঘ ভাতা বিষয়ে যে একটা কমিটি গঠন করেছে সেই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং এখানে এই বৈঠকের মিটিং এ কি হোক একটা যে মানে সুন্দর একটা পার্সেন্টেজ ঘোষণা আসুক এবং যাতে সবাই খুব খুশি হয়। তো এই হচ্ছে একটা বিষয়। পাশাপাশি আমি চাইবো এই মহার্ঘ ভাতা আসলে পার্মানেন্ট কোনো সমাধান নাই। বিশেষ করে আমরা জানি একটা পে কমিশন গঠন করার আগে মুহূর্তে যে ক্রাইসিস গুলো থাকে সেই ক্রাইসিস দূর করার জন্য মহার্ঘ ভাতা প্রদান করা হয়। তো আমি চাই এই মহার্ঘ ভাতা এই বর্তমান যে অর্থ বছর বা ফিসক্যাল একটা আছে এই জুন পর্যন্ত সেই পর্যন্ত থাকুক, পরবর্তীতে নতুন জুলাই মাসের মধ্যে একটা নতুন পে স্কেল চলে আসুক। কারণ পে স্কেল হচ্ছে পার্মানেন্ট একটা সমাধান, ভালো একটা পে স্কেল আসুক। কারণ এই মহার্ঘ ভাতা দিয়ে আসলে তেমন খুব একটা যে উপকৃত হবে কর্মচারীরা তেমনও না। তো যাই হোক, এটা হচ্ছে কি আপনাদের জন্য আজকের আপডেট। পরবর্তীতে নতুন যখন কোনো আপডেট আসবে আমি সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং গাইস, আপনারা আবার আপনারা বোতাম থাকবে যারা ভিডিওটি দেখছেন তারা হচ্ছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদের কাছে দ্রুত এই নিউজগুলো চলে যায়। তো এই হচ্ছে আজকের আপডেট। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।